এরপর দেখা যায় রাতের বেলা জিয়ের কনসার্ট উনিং বাইরে এসেছে। হঠাৎ সে দেখতে পায় আড়াল থেকে জেনারেল ওয়েন মানে লেউর ভাই তাকে দেখছে। উনিং সেদিকে যেতে চায়, কিন্তু তখন তার দাসী বলে, ম্যাডাম চলুন আমরা প্রাসাদে ফিরে যাই। উনিং মনে মনে বলে, তুমি আর আমি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একসাথে কত স্বপ্ন সাজিয়েছি, কিন্তু এখন আমাদের রাস্তা আলাদা, আমাদের আর দেখা না হওয়াই ভালো। এখানে আমরা বুঝতে পারি তাদের মধ্যে আগে সম্পর্ক ছিল, তবে এখন সবই উল্টাপাল্টা হয়ে গেছে। উনিং সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় ইউন চংকে তাদের আর্মির নাম ক্লিয়ার করার জন্য ধন্যবাদ জানায়। এখানে আমরা বুঝতে পারি চং শুরু থেকেই সবকিছু আন্দাজ করতে পেরেছিল এবং ধীরে ধীরে সেই তাদের সঙ্গে লেউর যোগাযোগ করিয়ে দিয়েছে, যাতে লেউ এ বিষয়ে ইনভেস্টিগেশন করে আর তাদেরকে বিচার পাইয়ে দেয়। এরপর দেখা যায় লেউ তার কনসোর্টের টাইটেল গ্রহণ করেছে। তার সঙ্গে কিন্তু জিয়ের ওইভাবে অনুষ্ঠান করে বিয়ে হবে না, কারণ মহারাজের সঙ্গে অনুষ্ঠান করে বিয়ে হবে একমাত্র ফরমার মহারানীর। তবে লেউ এখনো মহারানী নয়, সে এক প্রকার মহারাজের কনকিউবাইন। কিন্তু এই বিয়েটা সে শুধুমাত্র করছে কারণ সে আগের মহারানীকে কথা দিয়েছিল সে যে কোনো ভাবেই এই রাজ্যকে রক্ষা করবে। এই জন্য তার এই রাজ্যে একটা পরিচয় প্রয়োজন। এরপর দেখা যায় চং উপদেষ্টার সঙ্গে দেখা করতে এসেছে। উপদেষ্টা বলে, তোমার প্ল্যান অনেক সুন্দর ছিল, তুমি সুন্দরভাবেই সেই পরিবারকে শেষ করে দিয়েছো। চং বলে, আমাকে আপনার এগুলো বলার দরকার নেই, কারণ আমি এগুলো আপনার জন্য করিনি। এরপরে চং একটা উপহার নিয়ে লেউয়ের কাছে যায় আর তার বিয়ের জন্য তাকে অভিনন্দন জানায়। লেউ বলে, তুমি আমাকে দোষ দিচ্ছ তাই না? চং বলে, তুমি তারপরও ওকেই চুজ করলে, ও তো তোমাকে বিয়ে করতে চাইবি কারণ তোমার ভাইয়ের মিলিটারি পাওয়ার রয়েছে, তোমরা কেউই এই রাজ্যের রাজা রানী হওয়ার যোগ্য নও। লেউ বলে, তুমি এসব কি বলছো? অন্যরা আমাকে ভুল বুঝতে পারে, কিন্তু তুমি না। আমার স্ট্যাটাস যাই থাকুক না কেন, আমি সবসময় এই রাজ্যের প্রতি লয়াল। তখনই জি সেখানে আসলে চং চলে যায়। জি লেউকে বলে, তুমি আমাকে বিয়ে করেছো বলে ও তোমার সঙ্গে ঝগড়া করেছে। লেউ বলে, না, ও আমাদের বিয়ের জন্য আমাকে উপহার দিয়ে গেছে। জি সেটা খুললে দেখতে পায় সেটা সেই ব্রেসলেট যেটা আগের মহারানী ভেঙে ফেলেছিল। লেউ তখন মাটিতে বসে ক্ষমা চাইতে থাকে। সে বলে, চং এখনো অনেক কিছু বোঝে না। জি বলে, দিনের পর দিন ওর বেয়াদবি এখন অসহ্যকর হয়ে যাচ্ছে। এরপর সে নিজেকে শান্ত করে বলে, তোমার ভাই ছাড়া পেয়েছে, আগামীকাল একটা উৎসবের দিন, তাই তুমি বাড়ি যেতে পারো। লেউ তাকে ধন্যবাদ জানালে জি বাইরে চলে আসে। তখন সে তার সাথে করে আনা বক্সটা খোলে, যেটার মধ্যে ক্যামেলিয়া ফুলের হেয়ার ব্যান্ড ছিল, কারণ সে লেউকে বলেছিল সে যেদিন তাকে বিয়ে করবে সেদিন ক্যামেলিয়া ফুলের হেয়ার ব্যান্ড তাকে উপহার দেবে। তবে আজ সে সেটা তাকে না দিয়েই চলে যায়। এরপর বাবার বাড়িতে লেউ বাইরে খাবারের আয়োজন করলে সেখানে ওয়েন মানে তার ভাই আসে। সে তাকে জড়িয়ে ধরে, এরপর তাকে খাবার খেতে বসায়। তখনই সেখানে চং চলে আসে। সে গতকালকের ব্যবহারের জন্য লেউর কাছে ক্ষমা চায়। লেউ বলে, এইসব ছোট ছোট বিষয় নিয়ে ক্ষমা চাইতে হবে না। এরপর তারা তিনজন মিলে উৎসব সেলিব্রেট করছিল। ওয়েন বলে, আগে উৎসবের দিনে জিও আমাদের সাথে থাকতো, ওর মুনকেক অনেক পছন্দ। এদিকে জি অনেক ড্রিঙ্ক করছিল। সে কতগুলো ঘন্টা বাজতে দেখলে তার মনে পড়ে তার মা বলেছিল, রাজবংশে যেহেতু জন্ম নিয়েছ, দিন শেষে তোমাকে একা থাকতে হবে। তখন এই ঘন্টাগুলো দেখলে তোমার মনে হবে তুমি আর একা নেই, আজ সবাই সবার পরিবারের সঙ্গে এক হয়েছে। তখনই কেউ তার গায়ে শীতের পোশাক দিলে সে বলে, আমি তো আপনাকে চলে যেতে বলেছিলাম। আসলে সে মনে করেছে এটা ইউনুক। তখন লেউ বলে ওঠে, ইউনুক বলল আপনি নাকি এখনো মুনকেক খাননি। জি তাকে দেখে একদম অবাক হয়ে যায়। সে বলে, তুমি না বাড়ি গিয়েছিলে? এরপরে সে সেখানে বসলে লেউ বলে, ভাইয়া বলল আপনি মিষ্টি মুনকেক পছন্দ করেন, তাই আমি কিছু নিয়ে এসেছি। জি তার হাত ধরে সেটা খায়। এরপর বলে, ওয়েন জানে আমার চিনির মুনকেক পছন্দ, শুধুমাত্র তুমিই জানো আমার মিষ্টি আলুর মুনকেক পছন্দ। আসলে এই মুনকেকটা মিষ্টি আলুরই ছিল। জি এরপর কান্না করতে শুরু করে। সে তাদের পুরনো দিনের কথাগুলো মনে করতে থাকে। এরপর সে ধীরে ধীরে লেউয়ের কাছে এসে অজ্ঞান হয়ে যায়। লেউ স্পষ্ট বুঝতে পারে জি কিছু তো একটা লুকাচ্ছে। পরদিন ইম্পেরিয়াল এক্সামের রেজাল্ট দেওয়া হয়, যেখানে ওয়াংচং নামে একটা ছেলে প্রথম হয়, কিউ নামে একটা ছেলে দ্বিতীয় হয়, আর লো ইউইং নামে একটা মেয়ে তৃতীয় হয়। ওয়াংচং ইউইংকে বলে, মানে তুমি এত কষ্ট কেন করছো? বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা পালন করলেই তো পারো। ইউইন তাকে ইগনোর করে বাকিদেরকে বলে, আজ আমি সবাইকে ড্রিঙ্ক করাবো। অনেকেই বলে
খেলা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি আপনারাও চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সেই এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এজন্যই আমরা এনেছি এক ভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফ ভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ, রকেট দিয়েই। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলেন এটা শুধু শুরু, আসল জিনিসটা পিন করা কমেন্টে আপনার জন্য অপেক্ষা করছে। একবার দেখে নিন, মিস করলে আফসোস করবেন। আর হ্যাঁ, আমার প্রোমো কোড মুক্তা01 এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন, সেখানে থাকছে আরো চমক। এরপর রাতের বেলা সকল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য মহারাজ নিজে একটা উৎসবের আয়োজন করে। এদেরকে দেখে লেউ বলে, আমার বিয়ে না হলে আমিও পরীক্ষা দিতাম। জি তখন তার দিকে তাকিয়ে থাকে। এরপর ইউইন একা একা ড্রিঙ্ক করছিল, তখন একজন লোক এসে তার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে। ওই সময় লেউ পেছন থেকে তাকে আঘাত করে। এরপর লেউ সেখানে আসে, তখন সেই লোক সেখান থেকে চলে যায়। লেউ ইউইং এর সঙ্গে কথা বলতে চাইলে ইউইং বলে, আপনি তো সুপরিবারের, সুপরিবারও অতটা ভালো নয়। এই বলে সে চলে যায়। তবে লেউ এতে রাগ করে না। এরপরে সব শিক্ষার্থীরা খাবার দাবার শেষে যখন একাডেমিতে ফিরে আসছিল, তখন হঠাৎ করে তারা মুখোশ পরা একটা লোককে দেখতে পায়। তারা ডেমন ডেমন বলে চিৎকার শুরু করে। সেই ডেমন এক্সাম হলের দিকে গেলে শিক্ষার্থীরাও সবাই সেখানে যায়। তখন তারা দেখতে পায় ইউইং ঝুলে আছে আর লেউ সেখানে দাঁড়িয়ে আছে। এই খবর তখনই জিয়ের কাছে চলে আসে। এদিকে ওই জায়গায় একজন শিক্ষক পৌঁছালে লেউ তার হাতে থাকা কালির পাত্রটা তাকে দেয়। করোনার বলে মনে হচ্ছে কেউ কালির পাত্র দিয়ে তার মাথায় আঘাত করেছে। সেই শিক্ষক বলে, আপনি এখানে কি করছেন? লেউ বলে, আমি আপনাকে সত্যি কথা বলি, আমার দাসী একটা ছোট্ট নোট পায় যেখানে লেখা ছিল ইউইং আমার সাথে দেখা করতে চায়। তাই আমি ছাত্রদের মতো সেজে ইউইং এর সঙ্গে দেখা করতে আসি। তবে এসে আমি অলরেডি দেখি সে ঝুলে আছে এবং নিচেই আমি এই কালির পাত্রটা পেয়েছি। আমি কিছু বুঝে ওঠার আগেই বাকি স্টুডেন্টরা সবাই এখানে চলে এসেছে। সেই শিক্ষক বলে, যেহেতু আপনাকে এখানে পাওয়া গেছে আর আপনার হাতেই কালির পাত্র ছিল, তাই আমাকে আপনাকে বন্দি করতেই হবে। লেউ তাদের সাথে চলে যায়। একটু পর জি তার সঙ্গে দেখা করতে আসে। লেউ বলে, আমার মনে হচ্ছে ইম্পেরিয়াল এক্সামে কোনো জালিয়াতি হয়েছে। জি বলে, তুমি আগে নিজের চিন্তা করো। লেউ বলে, আমি কোনো অন্যায় করিনি, আমার আপনার বিচারের উপর পুরো ভরসা আছে। জি তার এই কথাতে খুশি হয়ে যায়। পরদিন মিনিস্টার ঝ্যান বলতে থাকে, সবকিছু প্রমাণ রয়েছে, রানী লেউ ইউইংকে মেরেছে। তখন আরেকজন মন্ত্রী বলে, আমাকে আপনি একটা কারণ দেখান যে এই কারণে রানী ইউইংকে মারতে যাবে। রানী লেউ ছোটবেলা থেকে মার্শাল আর্টে পারদর্শী। সে কাউকে মারতে চাইলে তার কালির পাত্র দিয়ে মারার দরকার নেই, সে বহুভাবেই মারতে পারত, যেটা আপনারা কোনোদিন জানতেও পারতেন না। ওয়েন বলে, মহারাজ, কোনো না কোনো ভাবে আমার বোনকে ফাঁসানো হচ্ছে, দয়া করে এই কেসটা ভালো করে ইনভেস্টিগেশন করুন। জি এরপর চংকে ইনভেস্টিগেশনের একটা পদে নিয়োগ দিতে বলে আর এই কেসটাকে ইনভেস্টিগেশন করতে বলে। এরপরে ওয়েন লেউকে বলে, কেউ ইচ্ছে করে তোমাকে ফাঁসাচ্ছে, তাই তুমি একটু সাবধানে থেকো। তখনই গার্ডরা তার জন্য খাবার নিয়ে আসে। লেউ খাবার খায়। মাঝরাতে সেই গার্ড লেউ এর কাছে আসলে লেউ তার দিকে তাকায়। এখানে সিন কাট হয়ে যায়। পরদিন চং ইনভেস্টিগেশন অফিসার হিসেবে জয়েন করে। জি বলে, তোমার উপর তো এমনিতে আমার ভরসা নেই, তবে তোমার আর লেউ এর বন্ধুত্বের উপর আমার ভরসা আছে। আমি বিশ্বাস করি তুমি লেউ এর কিছু হতে দেবে না। তখনই তারা শুনতে পায় লেউ জেলখানা থেকে পালিয়েছে। জেলখানায় গেলে দেখা যায় সত্যি লেউ সেখানে নেই। এরপর রাজ দরবারে মিনিস্টার ঝ্যান বলতে থাকে, রানী পালিয়েছে, তার মানে সে অন্যায় করেছে এবং এখন বাঁচার জন্য পালিয়েছে। মহারাজ, আপনাকে অবশ্যই সঠিক বিচার করতে হবে। চং বলে, একদিক দেখেই একজনকে বিচার করা যায় না, আগে আমাদের তাকে খুঁজে বের করতে হবে। ঝ্যান বলে, তাহলে তার নামে ওয়ারেন্ট জারি করুন। অন্যদিকে দেখা যায় লেউকে হাত পা বেঁধে বস্তার ভিতরে ভরে জীবন্ত কবর দিয়ে দেওয়া হচ্ছিল। লেউ কিছুই করতে পারে না, তারা তাকে মাটির ভেতরে রেখে চলে যায়। লেউ অনেক কষ্টে হাত খুলে বস্তা ছিঁড়ে সেখান থেকে বের হয়। সে সিটি গেটের সামনে আসলে দেখতে পায় তাকেই খোঁজা হচ্ছে। তখন কিছু গার্ডেরা তাকে দেখে ফেলে, তারা তাকে ফলো করে, একজন তাকে তীর মেরে দেয়। লেউ খড়কুটার ভিতরে লুকিয়ে কোনোভাবে বাঁচে।
এরপর সে চংকে দেখে যে তাকে খোঁজ করছে, তাই সে তাকে বাঁশি বাজিয়ে নিজের কাছে ডেকে আনে এবং তাকে পুরো বিষয় খুলে বলে। সে বলে, আমি ওই গার্ডের দেওয়া খাবার খাইনি, আমি সেগুলো ফেলে দিয়েছিলাম, কিন্তু তারপরও সেই গার্ড আমাকে অজ্ঞান করে ফেলে। আমি ভাবিনি যে ওরা এত খারাপ হবে। তুমি স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিলে, এখন আমার জন্য তোমাকে রাজপ্রাসাদে আসতে হলো। চং বলে, যখন চীন পরিবার আমাকে রাজপ্রাসাদে পাঠায় তখন থেকেই আমি বুঝতে পেরেছি আমি রাজ্যের সেবা করার জন্যই জন্মেছি। তখন দেখানো হয় আসলে চং চীন পরিবারের বড় মেয়ে, তবে যেহেতু মহারানীর কোনো মেয়ে ছিল না তাই সে চংকে নিজের মেয়ে বানিয়ে নেয় এবং তাকে রাজকুমারী ঘোষণা করে দেয়। অর্থাৎ চং আসলে রাজবংশের মেয়ে নয়। এরপরে এরা দুজন আলোচনা করে ইউনিং এর সঙ্গে অনেকেরই ঝামেলা ছিল। এদের মধ্যে একজন হলো ওয়াং চং, মানে যে ছেলেটা প্রথম হয়েছিল। তারা এরপর ওয়াং চং এর কাছে গেলে ওয়াং চং বলে, ওই দিন রাতে আমি ওর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, তবে গিয়ে দেখি ও কারোর সঙ্গে ঝগড়া করছে। এর অনেকক্ষণ পরে সেই ঘর থেকে লাল জামা পরা একটা ডেমন বের হয়। তারা বলে, সে কার সঙ্গে কথা বলছিল? ওয়াং চং বলে, অন্ধকারে আমি চেহারা দেখিনি, তবে ওই দিন সব টিচাররা বাইরে ছিল, টিচার মিনকেই আমি কোথাও দেখিনি। এরপর তারা মাস্টার মিং এর সঙ্গে দেখা করতে যায়। এখানে চং কিছু কবিতা দেখে বলে, এগুলো কার? মাস্টার মিং বলে, এগুলো সব আমার লেখা। সে বলে, আমি তাহলে একটা নিচ্ছি। এদিকে জি ইউমুককে লেউ এর কথা জিজ্ঞেস করলে সে বলে, রানী এখন রাজকুমারী চং এর সাথে আছে। জি জানে চং এর সাথে থাকলে লেউ নিরাপদ থাকবে, তাই সে কিছু বলে না। এদিকে চং লেউকে ইউইং এর লেখা কবিতাগুলো দেখাতে থাকে আর বলে, মিনিস্টার মিং এর কবিতা আর ইউইং এর কবিতা একদম সেম কি করে হতে পারে। তারা এখন মাস্টার মিংকে কিছুটা সন্দেহ করতে শুরু করে, তাই তারা আরো ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নেয়। পরদিন রাজ দরবারে মিনিস্টার ঝেন বারবার বলতে থাকে, কেন লেউ এর কেসটাকে সিরিয়াসলি নেওয়া হচ্ছে না? সে রানী বলে, সে সুপরিবারের মেয়ে বলে। জি সং এর কাছে জানতে চায় ইনভেস্টিগেশনের কি হলো। চং বলে, আমি এখনো তেমন কিছু পাইনি, তবে আমি একটা কবিতা পেয়েছি যেটা ইউইং এর ঘরে ছিল। মিনিস্টার মিং বলে, অসম্ভব, ওই কবিতা আমি লিখেছি। সে সেই কবিতা দেখে বলে, মহারাজ, কেউ আমাকে ফাঁসাচ্ছে, আমি কেন এমনটা করতে যাব? কিন্তু মিস্টার ঝ্যান আর উপদেশটা বারবার বলতে থাকে, অবশ্যই আপনি কিছু করেছেন, নয়তো ওই মেয়ের কবিতা আপনার কাছে কি করে আসলো? আপনি হয়তো পরীক্ষার খাতায় জালিয়াতি করেছেন, ওই মেয়ে জানতে পেরেছে, তাই আপনি তাকে মেরে ফেলেছেন। মিনিস্টার মিং বলতে থাকে, এখন আমি যত যাই বলি আমার কথা কেউ বিশ্বাস করবে না, তাই নিজেকে প্রমাণ করতে আমি নিজের জীবন দিয়ে দিচ্ছি। সে দৌড়ে গিয়ে একটা স্ট্যাচুর সঙ্গে নিজের মাথায় আঘাত করে। জি একদম অবাক হয়ে যায়, মিনিস্টার মিং সেখানেই মারা যায়। এরপরে চং লেউ এর কাছে আসলে লেউ জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে বলে, আমি ভুল করে ফেলেছি। মিনিস্টার মিং নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য রাজদরবারে মারা গেছে। লেউ এর অনেক খারাপ লাগে যে সে তার কেস তদন্ত করতে গিয়ে একজন ভালো মানুষকে মেরে ফেললো। রাতের বেলা চং ড্রিঙ্ক করছিল, তখন উপদেশটা মানে তার বাবা সেখানে এসে বলে, তুমি দেখছি অনেক মন খারাপ করে ফেলেছো। চং বলে, আপনার কাছে তো এগুলো কিছুই না, আপনি তো আমাকে রাজপ্রাসাদে পাঠিয়েছিলেন যাতে আমি এক এক করে পাওয়ারফুল লোকেদের শেষ করে ফেলি আর আপনার জন্য রাস্তা ক্লিয়ার করে দিই। আমি তো আপনার মেয়ে না, আমি তো আপনার একটা খেলার গুটি। এরপর পরদিন লেউ মাস্টার মিং এর নামে সম্মান জানানোর জন্য বাইরে এসেছে, তবে তখন তার উপরে অ্যাটাক শুরু হয়ে গেলে জি এসে তাকে বাঁচিয়ে নেয়। জি বলে, আমি জানতাম চং আজকে তোমার সাথে নেই, তাই আজকে তোমার উপর অ্যাটাক হবে। এরপরে তারা ইউনিং এর কেসটাকে আরো তদন্ত করার জন্য বের হয়। তারা ইউনিং এর ঘরে আসে, ঘরটাকে ভালো করে চেক করলে তারা সেখানে একটা গুপ্ত রাস্তা দেখতে পায়। সেখান থেকে বের হলে তারা জঙ্গলে চলে আসে। তখন সেখানে তারা মুখোশ পরা কিছু লোকে দেখে, তবে তারা তাদের কিছু করে না। জি বলে, তুমি কি ডেমনে বিশ্বাস করো? সে বলে, না একদমই না। পরে সে জিকে বলে, আপনার কি ভয় লাগছে নাকি? জি বলে, আমার মতো মানুষ ডেমনে ভয় পাবে? পরে তারা তাদেরকে ফলো করতে চায়, তবে এখানে জি পাথর দিয়ে একটা চিহ্ন বানিয়ে রাখে যাতে তারা এই রাস্তা ধরে আবার আসতে পারে। দেখা যায় লাল পোশাক পরা একজন এসে সেই পাথর সরিয়ে নেয়। একটু পরেই তারা হারিয়ে যায়। তারা দুজন বুঝতে পারে এই জঙ্গলে কিছুতে একটা গন্ডগোল আছে। তখন তারা কিছু শব্দ শুনলে বলে, বেরিয়ে আসো। ওই সময় জিসিং নামে একটা ছেলে সেখানে আসে। সে বলে, আমি একটা দাস, আমাকে ক্ষমা করবেন। আমি ওই দিন ইউনিং এর ঘর থেকে একটা লাল পোশাক পরা ডেমনকে আসতে দেখেছিলাম, তাই ভাবছিলাম আমি এই বিষয়ে ইনভেস্টিগেশন করব। তবে আমি দাস, আমি ছোট ঘরের মানুষ, আপনাদের কি বা সাহায্য করতে পারবো?
উল্টো আমি আমার হাতটাও কেটে ফেলেছি। জি বলে, ঠিক আছে, তোমাকে সাহায্য করতে হবে না, তুমি চলে যাও। সে চলে যায়, তবে এদের দুজনার তার উপরে সন্দেহ হয়। এরপর তারা বুঝতে পারছিল না এখান থেকে তারা কি করে বের হবে। তখন তাদের মনে পড়ে আগের মহারানী তাদেরকে শিখিয়েছিল তারাদের দেখে কিভাবে দিক নির্দেশনা করতে হয়। এদিকে চং ঘরে এসে বলে, একটু আগে আমি এই ঘরে কাউকে আসতে দেখেছি, তাহলে হয়তো এই ঘর থেকে বের হওয়ার আরো কোনো রাস্তা আছে। এরপর সেও সেই গুপ্ত রাস্তা বের করে ফেলে। অন্যদিকে এরা দুজন সামনে যেতে যেতে জঙ্গলের মাঝখানে একটা ঘর দেখতে পায়। সেই ঘরে আসলে তারা বুঝতে পারে এটাও ইউনিং এর ঘর। ইউনিং এর কাছে তার বাবার চিঠি এসেছে, যেখানে তার বাবার নাম লেখা প্রধানমন্ত্রী লু, মানে তার বাবা আগে প্রধানমন্ত্রী ছিল। এরপরে তারা বাইরে বের হলে একটা বাড়িতে আলো জ্বলতে দেখে সামনে গেলে দেখতে পায় ওইসব মুখোশ পরা লোকেরা এখানে পড়ছে। সে জিকে আড়াল করে বলে, তোমরা যদি সত্যিই ডেমন হও তাহলে তোমাদের আসল রূপ দেখাও। তখন সেখানে মাস্টার বলে, এরা কেউ ডেমন না, এটা আমার স্টুডেন্টদের একটা প্রতীক। এরপরে লেউ আর জি ওই মাস্টারকে বলে, আমরা এখানে ইউনিং এর কেসটাকে ইনভেস্টিগেশন করতে এসেছি এবং আমি জানি আপনি তার বাবা। আমরা আশা করব আপনি আপনার মেয়ের কেস সলভ করতে আমাদেরকে সাহায্য করবেন। তবে সেই মাস্টার সরাসরি জানিয়ে দেয় সে কোনো কিছুই করবে না। তারা চলে যাওয়ার সময় জি বলে, আমি আপনাকে একটা কথা বলে দিই, সবকিছুর একটা পারফেক্ট সময় থাকে, আর এখন এই বিচারের পারফেক্ট সময়। এরপরে তারা বাইরে বেরিয়ে আসলে সে তার মেয়ের কথা মনে করে অনেক কাঁদে। পরদিন সকাল হয়ে যায় এবং এরা ভাবতে থাকে এই প্রধানমন্ত্রী যদি তাদেরকে সবকিছু খুলে না বলে তাহলে তারা পুরো বিষয়টা বুঝতে পারবে না। তবে সে তো কিছু বলতেই চাইছে না। তখনই জি বলে, কেউ আমাদের ফলো করছে। তারা গেলে দেখতে পায় এটা হলো চং। চং বলে, আমি যদি জানতাম তোমরা দুজনে এসেছো তাহলে আমি কখনোই ফলো করতাম না। জি বলে, সেটা কে বলতে পারে? চং বলে, নিজের পরিবারকে শেষ করে যে রাজা হয়েছে তার এত বড় কথা মানায় না। লেউ রেগে যায়। সে জিকে বলে, তুমি যাও, আমি ওর সঙ্গে কথা বলছি। এরপর সে চংকে বলে, তুমি মহারাজের সঙ্গে এভাবে কথা বলতে পারো না। চং বলে, ও একটা ক্রিমিনাল আর তুমি ওকে বিয়ে করেছো, এমনকি ওর সঙ্গে দিনরাত কাটাচ্ছ। লেউ বলে, ওই দিন ও কি করেছিল সেটা আমি ভুলিনি, আর আমি ওকে বিয়ে করেছি মানে? ও রাজা, ও আমাকে বিয়ে করতে চায়, আমি কি ওর সঙ্গে বিদ্রোহ করব? তখনই একটা আতশবাজির শব্দ হলে চং বলে, ক্রিমিনাল ডিভিশনে কিছু হয়েছে, আমাকে সেখানে যেতে হবে। সে চলে গেলে লেউ ভাবতে থাকে, তাহলে কি ওই রাতেও ক্রিমিনাল ডিভিশন এসেছিল? ক্রিমিনাল ডিভিশনের সকল সেনাবাহিনী চিং ফ্যামিলির আন্ডারে, তাহলে কি ওই দিন চিং ফ্যামিলির সেনাবাহিনীরা রাজপ্রাসাদ ঘেরাও করে ফেলেছিল? আমাকে তাহলে এই পুরো বিষয়টা জানতে হবে। এরপরে হঠাৎ করেই অনেক সেনারা এসে প্রধানমন্ত্রী লুয়ের স্কুল ভেঙে দিতে শুরু করলে লেউ এসে তাকে বাঁচিয়ে নেয়। সে তাকে জি এর কাছে নিয়ে আসে। এখানে তারা নিজেদের পরিচয় দিলে মন্ত্রী জিকে সম্মান জানায়। এরপরে সে সবকিছু বলতে শুরু করে। সে বলে, ওই সময় আগের মহারানীর কাছে সে বলেছিল রাজ্যে শুধুমাত্র বড় পরিবার নয়, অনেক গরিব ঘরের ছেলে মেয়েরাও লেখাপড়ায় অনেক ভালো হয়। মহারানী, দয়া করে রাজ্যের সকল মানুষের জন্য ইম্পেরিয়াল এক্সামের ব্যবস্থা করা হোক। মহারানী এতে রাজি হয়ে যায়। তবে এরপরই প্রধানমন্ত্রী লুকে একটা মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়। পরে সে জেলখানা থেকে বের হয়ে তার পুরো পরিবার নিয়ে জঙ্গলে বসবাস শুরু করে। এখানে সে গরিব ঘরের ছেলে মেয়েদের মুখোশ পরিয়ে লেখাপড়া শেখানোর সিদ্ধান্ত নেয়। ইউনিং বড় হওয়ার পর তার বাবার সত্যিটা জানার পর সে তার বাবার নাম ক্লিয়ার করতে চায়। এজন্যই সে ইম্পেরিয়াল এক্সামে অংশগ্রহণ করে। তবে কে জানতো যে তাকে এইভাবে মেরে ফেলা হবে। প্রাসাদে এসে এরা দুজন আলোচনা করতে থাকে যে ইম্পেরিয়াল এক্সাম জালিয়াতির পিছনে সবার প্রথমে হাত আছে ক্রিমিনাল ডিভিশনের যে উপরের পদে আছে সে। কালানি তাকে তদন্ত করতে যাব। এরপরে সে একটা পোড়া আলু ভেঙে জিকে দেয়। জি কতক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, এরপর তাকে কিস করে। তবে এইবার লেউ তাকে আটকায় না এবং কিছু বলেও না, তাই জি মোটামুটি খুশি হয়। পরদিন লেউ আর চং ক্রিমিনাল ডিভিশনে ওয়াং লিন নামে একজন অফিসারকে তদন্ত করতে আসে। এখানে লেউ একটা গোপন ঘর খুঁজে পায়। সেখানে অনেক বেশি স্বর্ণমুদ্রা আর টাকা পয়সা রাখা ছিল। অর্থাৎ সত্যিই সে ইম্পেরিয়াল এক্সামের জালিয়াতির পেছনে জড়িত। এই কথা মহারাজের কাছে আসলে মহারাজ বলে, এইবার ঝ্যান পরিবার শেষ। একটু পর লেউ ক্রিমিনাল ডিভিশনের রেকর্ড ঘরে গিয়ে একটা বই খুঁজে বের করে, যেখানে লেখা ছিল ওই বছর একদল সেনারা সুয়ান প্যালেসে যায়, কিন্তু এরপর তারা আর ফিরে আসেনি। লেউ সেখান থেকে চলে আসে। তবে চং তাকে দেখে ফেলে এবং সে বুঝতে পারে লেউ এখন তার পরিবারকে সন্দেহ করতে শুরু করেছে। তখন তার বাবা সেখানে আসে। সে বলে, মহারাজ,
তার স্ত্রী, কেউ তোমাকে বিশ্বাস করে না, অথচ তুমি তাদের হয়ে কাজ করছো। শি পরিবার শেষ, এখন ঝ্যান পরিবার শেষ, এরপরে কিন্তু চিন পরিবারের পালা। তুমি ভুলে যেও না তোমার শরীরে চীন পরিবারের রক্ত বইছে। এই বলে সে চলে যায়। পরদিন সকল শিক্ষার্থীরা বলতে থাকে তারা জানতে পেরেছে ইম্পেরিয়াল এক্সামে জালিয়াতি হয়েছে এবং এটা অনেক বছর ধরে হয়ে আসছে। তাই তারা এই বিষয়ে মহারাজের কাছে আর্জি জানানোর জন্য যেতে থাকে। এদিকে চং দেখতে পায় লেউ তার রানীর পোশাক পরে বের হচ্ছে। সে বলে, তুমি নিজের আসল পরিচয় বলে দিচ্ছ, তোমাকে তো আবার জেলে পাঠানো হবে। লেউ বলে, আমি সারা জীবন কিভাবে লুকিয়ে থাকবো বলো, এখনই আমাকে সামনে যেতে হবে আর পুরো বিষয়টাকে ক্লিয়ার করতে হবে। লেউ গিয়ে সেই সব স্টুডেন্টদের বলে, আপনারা এভাবে করলে আপনাদেরকে শাস্তি দেওয়া হবে। তারা বলে, আপনি তো সুপরিবারের, আপনি তো বড় পরিবারের হয়েই কথা বলবেন। লেউ বলে, কখনোই না, আমাদের সুপরিবারের লোকেরা কোনো মানুষকে ছোট করে দেখে না। ঠিক আছে, মহারাজের কাছে আমি আর্জি জানাচ্ছি। এরপর সেই ড্রাম বাজাতে থাকে। এরপর আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জি বলে, লেউ আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমরা মাত্র ইউনিং এর কেস তদন্ত করতে জঙ্গলে গেলাম আর চং এর সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। জুমা নদীর ক্যাম্পে যখন আমাদের উপর অ্যাটাক হলো তখন চং সেখানে এসে আমাদেরকে বাঁচায়। সে বলেছে সে শিকার করতে এসেছে, কিন্তু ওই জায়গা কিন্তু শিকার করার জায়গা নয়। লেউ বলে, তোমার যুক্তি একদম ঠিক আছে, তবে আমি বিশ্বাস করি চং আর যাই করুক আমাদের রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। এরপর বর্তমানে মিনিস্টার ঝ্যান লেউকে বলে, আপনি কেন ইম্পেরিয়াল ড্রাম বাজিয়েছেন? লেউ বলে, কারণ আমি একটা জিনিস ইনভেস্টিগেট করতে চাই, ইম্পেরিয়াল এক্সামের জালিয়াতি, আমি পুরো সত্যিটা জানতে চাই। মিনিস্টার ঝ্যান বলে, তবে আপনার বিরুদ্ধে আমি একটা কথা শুনতে পেরেছি। তখনই সেখানে মিনিস্টার ঝ্যানেরই পাঠানো দাসী আসে। সে বলে, রানী লেউ ইউনিংকে মেরেছে কারণ সে তার রেজাল্ট দেখে হিংসা করছিল, আমি প্রমাণও এনেছি। সেই প্রমাণ দেখে মিনিস্টার ঝ্যান বলে, এটা তো একটা কবিতা, এটা কিসের প্রমাণ? অর্থাৎ লেউ হয়তো আগেই এটা বুঝতে পেরেছে, তাই তার প্রমাণ বদলে দিয়েছে। বর্তমানে মিনিস্টার ঝ্যান বলে, আপনার আর্জি মানা হবে, তবে ইম্পেরিয়াল ড্রাম বাজালে তাকে 20টা বেতের বাড়ি খেতে হয়, আপনাকেও সেগুলো খেতে হবে। লেউ রাজি হয়ে যায়। এরপর তাকে 20টা বেতের আঘাত দেওয়া হয়। এরপরে জেলখানায় জি তার আঘাতে ওষুধ লাগিয়ে দেয় আর বলে, তুমি কি করছিলে, তোমার শরীরের কি অবস্থা? লেউ বলে, মরে তো আর যাইনি, এমনিতেও আমি অনেক খুশি যে ওই দিন সুয়ান প্যালেসের বাইরে আমি মরে যাইনি, বেঁচে আছি, আপনার রানী হয়েছি। আমি জানি কিছু কথা আছে যা আপনি বলতে পারেন না, সমস্যা নেই। জি বলে, তুমি আমাকে বিশ্বাস করো? সে বলে, হ্যাঁ, আমি আপনাকে বিশ্বাস করি। পরের সিনে লেউ বাইরে আসলে ওয়াং চং তার সঙ্গে দেখা করতে আসে। সে বলে, আমি জানি আমি আপনাকে ভুল বুঝেছিলাম, তাই আমি আপনাকে পুরো সত্যিটা জানাইনি। আসলে ওই দিন আমি ইউনিং এর ঘর থেকে যে ডেমনকে বের হতে দেখেছি, আমি তার হাত থেকে রক্ত পড়তে দেখেছি, ওই ডেমনের হাত কাটা ছিল। এটা শুনে লেউ বলে, তাহলে আমি তাকে ধরে ফেলেছি। এরপরেই দেখা যায় জি সিং তার ঘরের সামনে লাল পোশাক পরা ডেমন দেখে ভয় পেয়ে যায় আর বলতে থাকে, মিনিস্টার ঝ্যান আমাকে বাঁচান। তখন লেউ এসে বলে, তো মিনিস্টার ঝ্যানই কি তোমাকে এইসব করতে বলেছিল? জি সিং জানে সে ধরা পড়ে গেছে। সে বলে, ইউনিং আর আমি ছোটবেলা থেকেই বন্ধু, ও লেখাপড়ায় অনেক ভালো, আমি ওকে সবসময় বলতাম এত লেখাপড়া করে কি হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড ভালো না, আমরা কখনোই রাজ দরবারে চাকরি পাবো না। কখনো আমাকে ধমক দিয়ে বলতো ও নিজের পরিবারের দমে নয় নিজের দমে বড় হতে চায়, কিন্তু পরে আমি জানতে পারি ও প্রধানমন্ত্রীর মেয়ে। চিন্তা করে দেখুন ও কত বড় একটা ভণ্ড, নিজে এত বড় পরিবারের মেয়ে হয়ে আমাদেরকে পরিচয় দেয় ও গরিব। গরিবদের জীবন কেমন হয় আপনারা জানেন? পরে মিনিস্টার ঝ্যান তাকে তার হয়ে কাজ করতে বলে এবং বিনিময়ে সে তাকে অনেক টাকা দেবে এটা বলে। জি সিং ইউনিং এর কাছে যায় এবং তাকেও তার সাথে নিতে চায়, তবে ইউনিং এসব জালিয়াতির কাজে রাজি হয় না, তাই সে সেখান থেকে চলে যায়। জি সিং ইউনিং এর ঘরে একটা গুপ্ত রাস্তা দেখতে পায়। সে সেখান দিয়ে সামনে গেলে আরেকটা ঘর দেখতে পায়, এটাও ইউনিং এর ঘর, তবে এখানে লাল পোশাক এবং মুখোশ ছিল। এরপর সে সেটা পরে আবার একাডেমির ঘরে ফিরে আসে। তখন ইউনিং তাকে দেখে ফেলে আর ওই সব জালিয়াতির কাগজও দেখতে পায়। সে বলে, আমি মনে করতাম তুমি শুধু মুখে সব বলো, তুমি যে আসলেই এত খারাপ আমি জানতাম না, তুমি এখনই আমার সাথে চলো, আমি তোমাকে অথরিটির কাছে নিয়ে যাব। তবে তখন জি সিং এর রাগ উঠে যায় আর সে সেখানে থাকা কালির পাত্র দিয়ে তার মাথায় আঘাত করে। লেউ বলে, আর এরপর তুমি ওই পোশাক করে বাকি ছাত্রদেরও ভয় দেখিয়েছো, তুমি তাদেরকে বোঝাতে চেয়েছো যে এগুলো সত্যি কোনো ডিমন করেছে। জি সিং বলে, হ্যাঁ করেছি। এখন কি আপনার মনে হচ্ছে আমি অপরাধী? না, আমি অপরাধী না।
অপরাধী হলো সকল বড় পরিবারের লোকেরা, যাদেরকে কোনো কিছুই করতে হয় না, তারপরও তারা সবার কাছে সমাদৃত। সে জোরে জোরে হাসতে শুরু করে। লেউ বলে, তোমাকে আমি একটা সত্যি কথা বলি, তোমার অধপতনের জন্য দায়ী এই শিক্ষা ব্যবস্থা নয়, বরং তুমি নিজে। তুমি মনে করে দেখো তুমি কিভাবে কথা বলো। ওই দিন যখন বনে আমাদের দেখা হয়েছিল, তখন তুমি আমাদের পরিচয় জানতে না, তারপরও তুমি আমাদেরকে কি বলছিলে? দাস এখানে ভুল করে চলে এসেছে, আমি দাস আপনাদের বেশি সাহায্য করতে পারবো না। তুমি নিজেকেই কখনো নিজে সম্মান করো না, তাহলে অন্যরা কিভাবে করবে? এরপরে তাকে নিয়ে যাওয়া হয়। পরদিন রাজদরবারে মিনিস্টার জেনের সকল অন্যায় প্রমাণ করা হয় এবং তাকে জেলখানায় পাঠানো হয়। এরপরে লেউ সসম্মানে রাজপ্রাসাদে ফিরে আসে। সে ইউনুককে বলে, আমাকে একটা সত্যি কথা বলুন, ওই বছর সুয়ান প্যাভিলিয়নকে ক্রিমিনাল ডিভিশন ঘেরাও করে ফেলেছিল, তাই না? যদি জি মহারাজের সৈন্যদের মেরে সিংহাসন দখল করে, তাহলে সে বিদ্রোহ করেছে। আর যদি জি ক্রিমিনাল ডিভিশনের সেনাদের মেরে সিংহাসন দখল করে, তার মানে সে বিদ্রোহ করেনি, সে সিংহাসন বাঁচিয়েছে। অথচ এরপরও সে বিদ্রোহের অপবাদ নিয়ে দিন পার করছে। ইউনুক বলে, আপনি শিক্ষিত, আপনি আমার চাইতে ভালো বোঝেন, আমি আর আপনাকে কি বলবো? অর্থাৎ লেউ বুঝে যায় যে সে যেটা আন্দাজ করেছে সেটাই সত্যি। পরে লেউ জি এর কাছে আসলে দেখতে পায় জি আগে থেকেই তার জন্য অপেক্ষা করছে। জি তাকে নতুন বউয়ের মতো সকল নিয়ম কানুন মেনে ঘরে তোলে। এরপর সে তাকে বিয়ের পোশাক পরায়। জি বলে, গত কয়েক মাসে তুমি অনেক কষ্ট করেছো। লেউ বলে, আমি কষ্ট করেছি, অপমান অপবাদ তুমি সহ্য করেছো। জি একদম অবাক হয়ে গেলে লেউ বলে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস একা একা তুমি কিভাবে সহ্য করেছো? সে তাকে জড়িয়ে ধরে। এরপর তারা একজন আরেকজনকে কিস করে। পরে সেটাই হয় যেটা হওয়া উচিত। এরপরে জং এর কাছে তার বাবা এসে বলে, মনে হচ্ছে তুমি আর বেশি দিন রাজদরবারে চাকরি করতে পারবে না। সে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। পরে সিনে দেখা যায় জি তার মায়ের মেমোরিয়াল ট্যাবলেটের সামনে লেউকে নিয়ে এসেছে। তারা এখানে সম্মান জানায় আর বলে এখন থেকে তারা নতুন একটা রাজ্য তৈরি করার চেষ্টা করবে। এরপরে তারা প্রধানমন্ত্রী লুয়ের কাছে যায় আর তাকে বলে রাজদরবারে ফিরে আসতে। এরপর জি প্রধানমন্ত্রী লুকে আবার রাজদরবারে নিয়ে আসে। প্রধানমন্ত্রী লু নতুন 4টি আইনের কথা বলে, যেগুলো জি এর অনেক পছন্দ হয়। জি বলে এই আইনগুলো কার্যকর করার ব্যবস্থা করা হবে। কয়েকদিন পর দেখা যায় জি তাড়াহুড়া করে লেউয়ের কাছে আসে আর বলে, ডাক্তার বলল তুমি নাকি প্রেগনেন্ট। তারা দুজন এখানে অনেক খুশি ছিল। জি বলে, এবার আমি খুব তাড়াতাড়ি তোমাকে মহারানী ঘোষণা করে দেব। এদিকে চং বসেছিল, তখন তার বাবা এসে বলে, কি একটা অবস্থা তাই না? তুমি আর লেউ একসাথে রাজপ্রাসাদে এসেছো। তোমরা দুজন ছোটবেলা থেকেই বন্ধু। একজন অলরেডি রাজাকে বিয়ে করেছে, এখন সে প্রেগনেন্ট। শুনেছি মহারাজ নাকি তাকে মহারানী ঘোষণা করে দেবে। আর তুমি দেখো কোথায় পড়ে আছো, তোমার একটা ভালো স্ট্যাটাস পর্যন্ত নেই। চং এর ভীষণ রাগ হতে থাকে। পরদিন চং লেউ এর সঙ্গে দেখা করতে আসে। সে বলে, লেউ আমি জানি আমার কথা তুমি বিশ্বাস করবে না, তবে তুমি জিয়ের পাল্লায় পড়ো না। ও তোমাকে ম্যানিপুলেট করছে। তুমি মনে করো না ও তোমাকে ভালোবাসে। ওই বছর সুয়ান প্যাভিলিয়নে ও কি করেছিল তোমার মনে নেই? লেউ এবার রেগে যায়। সে বলে, তোমার কি সমস্যা? তুমি কেন সারা জীবন অতীত নিয়ে পড়ে থাকো? যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটাকে প্রতিদিন টেনে এনে কি লাভ? তোমার আর কোনো কথা না থাকলে তুমি চলে যাও। চং তার কাছে ক্ষমা চায় আর বলে, আমি আসলে এভাবে বলতে চাইনি, আমি শুধু চাই তুমি ভালো থাকো, এসব রাজনীতির বেড়াজালে তুমি না পড়ো। এরপর সে তার আনা বক্সটা লেউকে দিয়ে বলে, এটা আমি মহারাজের জন্য এনেছি, এটা তোমাদের ঘরে রেখো। এরপরে রাজ্যে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রাজ দরবারে একজন মন্ত্রী একটা বড় ব্যানার নিয়ে বলে, মাটির নিচে এটা পাওয়া গেছে, মহারাজ রানী লেউ এই রাজ্যের জন্য খুবই অশুভ। তাকে মহারানী বানালে রাজ্যের কেউ ভালো থাকবে না। জি বলে, আর আপনাকে এই কথাটা কে বলেছে? সেই মন্ত্রী বলে, এই ব্যানার পাওয়া মানে স্বর্গ থেকে আমাদের কাছে বার্তা আসা যেন আমরা যে কাজ করতে যাচ্ছিলাম সেটা না করি। আপনি রানী লেউকে মহারানী বানাতে চান, এটা অসম্ভব। রাজ্যের সীমান্তে এখন অনেক বেশি ডাকাত বেড়ে গেছে। ওয়েন বলে, মহারাজ আপনি আমাকে আদেশ দিন, আমি আমার সৈন্যদের নিয়ে ডাকাতদের শেষ করে দেব। কিন্তু তারপরও রাজ্যে ডাকাত এসেছে, এতে আমার বোনকে যেন দায়ী না করা হয়। জি রাজি হয়ে যায়। এরপরে চং তার বাবাকে বলে, ওয়েন যুদ্ধে চলে গেছে, মানে লেউয়ের মেরুদণ্ড তার কাছ থেকে সরে গেছে। উপদেষ্টা বলে, তারপরেও তার কাছে রাজবংশের উত্তরাধিকার আছে, যদি তার বাচ্চাটা না থাকে। চং রেগে গিয়ে বলে, উপদেষ্টা আপনার খারাপই দিন দিন সীমা পার হয়ে যাচ্ছে। এখন আপনি পৃথিবীর আলো না দেখা বাচ্চাটাকেই শেষ করে ফেলতে চান।
সে রেগে সেখান থেকে চলে যায়। পরদিন চং লেউয়ের সঙ্গে দেখা করতে আসে। লেউ এখানে চা খাচ্ছিল। একটু পর তার পেটে ব্যথা হলে সে মনে করে সামান্য ব্যথা। তখন সেখানে জি আসে। সে তাকে একটা শীতের জামা দেয়। হঠাৎ করেই লেউয়ের পেটে অনেক ব্যথা শুরু হয়ে যায়। জি তাকে নিয়ে ঘরে গেলে এরপর ডাক্তার দেখে জিকে বলে, আমাকে ক্ষমা করবেন, আমি রাজবংশের উত্তরাধিকারীকে বাঁচাতে পারিনি। জি বলে, আপনি তো বলেছিলেন ও একদম সুস্থ আছে, তাহলে এখন কি হলো? এই বিষয় ভালো করে তদন্ত করুন। এরপর সে চং এর দিকে তাকালে চং বলে, আপনি আমাকে সন্দেহ করছেন? সে বলে, তুমি চিন পরিবারের, তোমাকে আমি সন্দেহ করব না? চং বলে, আমি জীবনে কখনোই লেউয়ের ক্ষতি করার কথা কল্পনাও করি না। চং এরপর রেগে তার বাবার গলায় তলোয়ার ধরে। তার বাবা বলে, তুমি বেশি ইমোশনাল হইও না, আমাদের ভবিষ্যতে বড় হতে হলে এগুলো করতেই হবে। ওর যত কিছুই হোক তারপরও ও রানী থাকবে, কিন্তু তোমার পরিবারের কিছু হলে তোমার যাওয়ার কোনো জায়গা থাকবে না। এদিকে জি লেউয়ের ঘরে আসলে লেউ বলে, আমি ডাক্তারকে বলেছিলাম বলতে বাচ্চা নেই, আমাদের বাচ্চা একদম ঠিক আছে, ওই ওষুধ অল্প সময়ে বের হয়ে গেছে। এবার তুমি আমার স্ট্যাটাস আরো কমিয়ে আমাকে শাস্তি দাও, যাতে এই বাচ্চাকে আমি ভালো মতো পৃথিবীতে আনতে পারি। পরদিন জি ওই দাসীকে আনে যেই দাসী লেউকে সেই চা খেতে দিয়েছিল। আসলে ওই চাতে মিসক্যারেজের সম্ভাবনা থাকে। তখন উপদেষ্টা বলে, দাসীর দোষ আছে মানলাম, কিন্তু রানীর কি দোষ নেই? সে একজন রানী, তার পেটে রাজবংশধর, তার কি আরেকটু সাবধান হওয়া উচিত ছিল না? জি বলে, হ্যাঁ সত্যি কথা, এই রানীর জিহ্বা অনেক বড়, তার চা খেতে ইচ্ছে করে। তাকে কনসর্টের স্ট্যাটাস থেকে নামিয়ে রাজপ্রাসাদ থেকে বের করে টেম্পলে নিয়ে যাওয়া হোক। আগামী কয়েক মাস সে সেখানেই থাকবে। এরপর কয়েক মাস পর একদিন লেউ টেম্পলে নিজের ইচ্ছা বেঁধে দেওয়ার সময় সেখানে আরেকটা নোট দেখতে পায়, যেটা রাজকুমার চি এর হাতের লেখা, মানে মহারাজ জি এর ছোট ভাই। তখনই সেখানে মহারাজ চলে আসে। এখানে তারা দুজন গল্প করছিল। হঠাৎ করেই জি কাশতে শুরু করে, তবে এরপর সে সেটা ইগনোর করে। পরে লেউ বলে, আজ তুমি আমাদের বাচ্চার একটা নাম রেখে যাও। জি নাম রাখে জিংজো। লেউ নিজের ঘরে আসলে সবার প্রথমে এসে ওই নোটটা দেখে, যেখানে একটা কবিতা লেখা ছিল, তবে সে স্পষ্ট বুঝে যায় যে এটা রাজকুমার চি এর হাতের লেখা। সে এরপর ইউনকে দিয়ে মহারাজের কাছে এই খবর পাঠিয়ে দেয় যে রাজকুমার চি রাজধানীতে ফিরে এসেছে। তখন দেখা যায় জিকে অলরেডি অনেক সন্ত্রাসীরাও ধরে ফেলেছে এবং এখানে এদের মধ্যে ফাইট হয়। এদিকে দেখা যায় ওয়েন তার সকল সৈন্যদের নিয়ে কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এই খবর মুহূর্তের মাঝে চং এর কাছে চলে আসে, আর সে তার বাবা এবং রাজকুমার চিকে এই বিষয়ে বলে। উপদেষ্টা বলে, আগে আমাদের ওই মার্কিউস ওয়েনকে মারতে হবে। সে চিকে বলে, আপনি আর আপনার ভাই একসাথে বড় হয়েছেন, আপনারা দুজনেই লেউকে পছন্দ করতেন, অথচ একজন রাজা হয়ে লেউকে বিয়ে করে শান্তিতে জীবন কাটাচ্ছে, আর আপনি কত অশান্তিতে আছেন। আপনি আমাদের কথা শুনলে আমরা আপনাকে সবকিছু পেতে সাহায্য করব। এরপর দেখা যায় জি মোটামুটি আহত অবস্থায় প্রাসাদে আসে এবং প্রিন্স চি ফিরে এসেছে। এই কথা শুনে সে বুঝতে পারছে রাজ্যে আবার একটা বিদ্রোহ হতে চলেছে। তখনই সে কাশতে শুরু করলে দেখতে পায় সেখানে রক্ত চলে এসেছে। এদিকে উপদেষ্টা চংকে তার নিজের জেদ দিয়ে বলে, এবার তুমি আমার আর্মিদের দিয়ে কাজ করতে পারবে, আমি চাই আজ রাতেই তুমি মার্কিউস ওয়েনকে শেষ করে ফেলো। এরপর দেখা যায় সত্যি মার্কিউসকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। অন্যদিকে লেউয়ের লেবার পেইন উঠে পড়েছে। এদিকে জি এর অবস্থাও খুব খারাপ ছিল। ডাক্তার ইউনুকে বলে, এখন আর কিছু করার নেই, অনেকদিন ধরে ওনার শরীরে ধীরে ধীরে বিষ প্রবেশ করেছে, ওনার ভেতরের অর্গান নষ্ট হয়ে গেছে। আজ তার গায়ে যে তলোয়ারের আঘাত লেগেছে তাতেও বিষ লাগানো ছিল, দুটো মিলে এখন তার শরীরের অবস্থা এরকম হয়েছে। এদিকে লেউ একটা ছেলে জন্ম দেয়। পরদিন রাজ দরবার শুরু হয়ে যায়, তবে জি আসে না। উপদেষ্টা বলে, সবকিছু বদলে গেছে। তখনই জি সেখানে চলে আসে। সে বলে, উপদেষ্টা আপনি ঠিকই বলেছেন, সব বদলে গেছে। আমি আপনাদেরকে বলেছিলাম রাজবংশধরের কিছু হয়েছে, তবে আসলে আমি লেউকে টেম্পলে পাঠিয়ে দিয়েছিলাম যাতে আমার বাচ্চা নিরাপদ থাকে। গতকাল রাতে লেউ একটা ছেলের জন্ম দিয়েছে, তাই এখন আমি তাকে প্রাসাদে নিয়ে আসব, আর একটা দিন দেখে তাকে আমি মহারানী ঘোষণা করে দেব। উপদেষ্টার তো একদম সহ্য হচ্ছিল না, তবে তাকে সহ্য করতে হয়। এরপরে লেউ রাজপ্রাসাদে ফিরে আসে। রাতের বেলা জি লেউকে নিয়ে নিজের ঘরে আসে। সে তাকে আগের মতোই একটা জেট দেয় আর বলে, জেটটা আমি তৈরি করতে পেরেছি, তবে তুমি যে একটা ফুল বানিয়েছিলে সেটা আমি তৈরি করতে পারিনি। লেউ বলে, ফুল এখনো আমার কাছে আছে। এরপর সেই ফুলটা জেটের সঙ্গে লাগিয়ে জিকে পরিয়ে দেয়। তখনই জি কাশতে শুরু করে। তার অবস্থা দেখে লেউ ডাক্তার ডাকতে চাইলে সে বলে, কোনো দরকার নেই, আমি অলরেডি ডাক্তার দেখিয়েছি, কোনো লাভ নেই।
আমার দিন শেষ। লেউর তো বিশ্বাসই হচ্ছিল না। তখন জি তাকে বলে, তুমি এখন মহারানী, তোমাকে এখন জিনজোর কথা, রাজ্যের কথা ভাবতে হবে। তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তুমি প্রতিশোধের কথা চিন্তা করবে না, সব ভুলে যাবে, আমাদের ছেলেকে আর রাজ্যকে দেখে রাখবে। তুমি আমাকে কথা দাও। লেউ তাকে কথা দেয়। এরপরে জি জিনজোকে কোলে নেয়। পরে লেউ তাকে কোলে নিয়ে ইউনের কাছে দিয়ে দেয় আর বলে, তোমরা ওকে দেখে রেখো। ইউন বলে, আপনি চিন্তা করবেন না, আমার জীবন দিয়ে হলেও আমি ওনাকে দেখে রাখবো। এরপরে একদম ড্রামার শুরু সিন দেখানো হয়, যখন লেউকে মহারানী ঘোষণা করে দেওয়া হয়। উপদেশটা ভীষণ রেগেছিল যে তার সব প্ল্যান জলে গেল। চং বলে, আপনি চিন্তা করবেন না, আমি সব দেখে নিচ্ছি। এরপর রাতের বেলা সে সৈন্যদের নিয়ে রাজপ্রাসাদ ঘেরাও করতে বলে, আর সে ক্রিমিনাল ডিভিশনের একটা আতশবাজি জ্বালিয়ে দেয়। এদিকে লেউ ডাক্তারকে জিয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে ডাক্তার বলে, ওনার শরীরে অনেকদিন থেকেই বিষ প্রবেশ করেছে, কোনো কাঠের মাধ্যমে ওনার শরীরে বিষ ঢুকেছে। লেউর মনে পড়ে একটা কাঠের বক্স চং তাকে দিয়েছিল। সে প্রচন্ড অবাক হয়ে যায়। এরপরে ওই আতশবাজি লেউ দেখতে পায়। সে জিয়ের কাছে এসে বলে, তাহলে ওই রাতেও এইভাবে প্যালেস ঘেরাও করা হয়েছিল, তাই না? জি বলে, আমি জানতাম তুমি একদিন সবই জানবে। হ্যাঁ, ওই দিন আমি একটা সিক্রেট মেসেজ পাই, যেখানে আমাকে বলা হয় হঠাৎ করেই মহারানীর সঙ্গে আলোচনা করতে উপদেষ্টা আরো দুজন মন্ত্রী যাবে। আমার সন্দেহ হয়, তাই আমি সেখানে আসি এবং এসে দেখতে পাই অলরেডি চিং ফ্যামিলি রাজপ্রাসাদ ঘেরাও করে ফেলেছে। মা জানতো তার হাতে বেশি সময় নেই, তাই সে আমাকে একটা আদেশনামা দেয়। মহারানী বলে, তুমি এখন রাজা হবে। ছোটবেলা থেকেই তুমি সকল মন্ত্রীদের কথা শুনেছো। তারা ভাববে তুমি অনেক ভালো, তোমাকে তারা ব্যবহার করতে পারবে, তাই তারা তোমার ক্ষতি করবে না। তুমি সিংহাসনে থাকবে। ধীরে ধীরে এদের সত্যি বের করবে এবং তাদেরকে তাদের শাস্তি দেবে। রাজা হওয়ার পরপরই তুমি লেউকে বিয়ে করবে, যাতে সুপরিবারের মিলিটারি পাওয়ার তুমি পেয়ে যাও। এতে করে ওই সকল মন্ত্রীরা তোমার ক্ষতি কম করার চেষ্টা করবে। জি বলে, কিন্তু লেউ? মহারানী বলে, আমি জানি ও অনেক ভালো একটা মেয়ে, আর ও সবসময় রাজ্যের কথা চিন্তা করে। ও কখনোই আমাদের এই প্ল্যানে রাজি হবে না, তাই এই কথা তোমার ওর কাছে লুকাতে হবে। তুমি ওকে ভালোবাসো, ও তোমাকে ঘৃণা করবে, এগুলো দেখলে তোমার কষ্ট হবে, কিন্তু তোমাকে সহ্য করতে হবে। এরপরে সে জিকে নিজেকে মেরে ফেলতে বলে, তবে জি তার কাছে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে, আমি পারবো না। আর আমরা যে সিনটা দেখেছি যে মহারানী নিচে পড়ে যাচ্ছে, আসলে মহারানী নিজেই নিজেকে মেরে ফেলেছিল। লেউ তাকে জড়িয়ে ধরে। এরপর জি নিজের একটা আদেশনামা লেখে, যেখানে সে লেখে তার মৃত্যুর পর রাজা হবে জিনজো, মহারানী লেউ হবে রাজমাতা। সে সেখানে সিল লাগিয়ে দেয়। জি বলে, তুমি আমাকে কথা দাও, তুমি প্রতিশোধের আশায় জীবন নষ্ট করবে না, তুমি ভালোভাবে বাঁচবে। এরপরে সে সামনে একটা মোমবাতি দেখে বলে, ওটা ওখানে কি করছে? লেউ বলে, তুমি অপেক্ষা করো, আমি ওটা জ্বালিয়ে দিচ্ছি। লেউ সেখানে গিয়ে সেটা জ্বালাতে পারছিল না। তবে এরপর যখন সে জ্বালায়, তখন সে ঘুরে দেখে জি আর বেঁচে নেই। লেউ সেখানে অনেক কাঁদে। তখনই সে চঙের গলার আওয়াজ শুনতে পায়, যে কিনা রাজপ্রাসাদ ঘেরাও করেছে। লেউ রাগে তলোয়ার নিয়ে চঙের দিকে গিয়ে চঙের বুকে ঢুকিয়ে দেয়। চঙের সৈনিকরা আসতে চাইলে চং তাদেরকে না করে। সে লেউকে বলে, তোমার আর আমার সম্পর্ক এখন এতটাই খারাপ হয়ে গেছে। লেউ বলে, আমারই তো দোষ, আমি তোমার মতো শত্রুকে বন্ধু মনে করেছি। চং, তুমি যত যাই করো, আমি তোমাকে বলে দিচ্ছি, আমি বেঁচে থাকতে এই সিংহাসন তোমরা পাবে না। চং বলে, ওই বছর আমি তোমাকে এই প্রাসাদ থেকে নিয়ে যাইনি, তবে এখন আমি তোমাকে এখানে কষ্ট করতে দেব না। লেউ আগের মহারানীর আদেশনামাটা তার দিকে ছুড়ে দিয়ে বলে, ভালো করে তাকিয়ে দেখো। চং দেখতে পায় সেখানে লেখা জি বাধ্য হয়ে ওই সময়ে সিংহাসন দখল করেছিল। সে বলে, এটা কি করে সম্ভব? লেউ বলে, মহারাজ এত অপমান অপবাদ সহ্য করে সিংহাসনকে বাঁচিয়ে রেখেছে, আর তুমি ওইসব অপরাধীদের সঙ্গে মিলে এই রাজ্যের ক্ষতি করেছো। আগের মহারানীর আদেশকে অমান্য করেছ, মহারাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। সে চং এর কলার ধরে তাকে ভেতরে নিয়ে যায়। চং জিকে দেখে একদম থমকে যায়। লেউ বলে, তুমি আমাকে বলো, তুমি কি ওই কাঠের মাধ্যমে জিকে বিষ দিয়েছো? সে বলে, হ্যাঁ। লেউ বলে, তাহলে ওটা আমার গায়ে কেন কাজ করলো না? চং বলে, কারণ মহারাজ যে চা খায় ওই বিষ ওই চায়ের সাথে কাজ করে। লেউ বলে, তুমি কতটা খারাপ হতে পারো? সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, আজ থেকে তোমার আর আমার বন্ধুত্ব একেবারে শেষ। তখনই চং এর বাবা সৈন্যবাহিনী নিয়ে সেখানে আসে। সকল সৈন্যরা রাজপ্রাসাদে মহারাজের ছেলেকে খোঁজে, তবে তারা কোথাও পায় না। উপদেষ্টা বলে, তার মানে তুমি তোমার ছেলেকে লুকিয়ে ফেলেছো। যাই হোক, আমার হাতে রাজকুমার চি আছে,
তাই তুমি কিছুই করতে পারবে না। সে লেউকে বন্দি করতে বলে আর বলতে থাকে যে লেউ মহারাজকে বিষ দিয়ে মেরেছে। এরপরে লেউ যখন জেলখানায় ছিল তখন উপদেষ্টা সেখানে যায়। সে বলে, লেউ দেখো, তোমার সাজানো গোছানো সবকিছু একেবারে শেষ হয়ে গেছে, তুমি খেলায় হেরে গেছো। লেউ বলে, শেষ চাল আমি এখনো চালিনি, তাহলে খেলা শেষ হয়ে গেল কিভাবে? উপদেষ্টা রাগ করে সেখান থেকে চলে যায়। পরদিন উপদেষ্টা বলে, মহারাজকে রানী লেউ মেরে ফেলেছে। তারা লেউকে ধরে নিয়ে আসে। জিয়ের অনুগত যেসব মন্ত্রীরা ছিল তারা এর বিরোধিতা করে, তবে উপদেষ্টা তাদেরকে সৈন্যদের দিয়ে আটকে রাখে। এরপর উপদেষ্টা রাজকুমার চি কে রাজা হওয়ার জন্য বলে। তখন রাজকুমার চি মনে করে গতকাল রাতে তার কাছে ইউন এসেছিল। সো তাকে লেউয়ের বলা কিছু কথা বলে, যেখানে লেউ বলেছে, আমি আপনাকে ছোটবেলা থেকেই দেখেছি, আমি জানি আপনি কেমন মানুষ, আমরা আপনার আপন, আমাদের কথা অবিশ্বাস করে ওইসব খারাপ লোকেদের পাল্লায় পড়বেন না। বর্তমানে চি বলে, আপনি কি ভেবেছেন আমি জানি না? ওই বছরও আপনি বিদ্রোহ করতে চেয়েছিলেন, তখন আমার ভাই কোনো মতে সিংহাসন বাঁচিয়েছে, এখন আবার আপনি একই কাজ করতে চাইছেন। দরকার পড়লে আমি মরে যাব, কিন্তু আমি আপনার কন্ট্রোলে থেকে রাজা হব না। উপদেষ্টার আগে চাকু নিয়ে তাকে মারতে চাইলে লেউ সেখানে গেলে উপদেষ্টা তাকে ধরে ফেলে। এরপর বলে, আমার কথা না মানলে আমি ওকে মেরে ফেলবো। তখনই খবর আসে মার্কিউস ওয়েন তার সকল সৈন্যবাহিনী নিয়ে রাজপ্রাসাদ ঘেরাও করেছে। উপদেষ্টা বলে, ওয়েনকে মারার জন্য আমি অনেক আগেই লোক পাঠিয়েছিলাম, তাহলে ও কিভাবে ফিরে এসেছে? লেউ বলে, কারণ আমরা আলাদা সেনাদের পাঠিয়েছিলাম আমার ভাইকে প্রোটেকশন দিতে। আমি আপনাকে বলেছিলাম আমি এখনো লাস্ট চাল চালিনি। উপদেষ্টা তাকে হস্টেজ বানিয়ে সামনে নিয়ে যেতে চায় যাতে ওয়েন থেমে যায়। তবে তখন চং তার বাবার গলায় তলোয়ার ধরে লেউকে মুক্ত করে আর বলে, আমি আপনাকে অনেক সাহায্য করেছি, আপনাকে সাহায্য করতে গিয়ে আমি সব হারিয়েছি। উপদেষ্টা তার সেনাদের তাদের উপর আক্রমণ করতে বললে এই দুজন নারী তাদের সর্বশক্তি দিয়ে এদের সঙ্গে ফাইট করতে থাকে। এক পর্যায়ে চং লেউকে বাঁচাতে গিয়ে নিজের গায়ে তীর নিয়ে নেয়, তবুও তারা ফাইট চালিয়ে যেতে থাকে। এরপর চং বসে পড়ে, কিন্তু লেউ সেখানে একটা সৈন্যও বাঁচিয়ে রাখে না। এর মধ্যেই ওয়েন সেখানে চলে আসে আর উপদেষ্টার গলায় তলোয়ার ধরে। লেউ আদেশ করে এই রাজদ্রোহীকে জেলখানায় বন্দি করতে। এরপর লেউ চং এর কাছে আসে। চং বলে, আমি তোমার কাছে ঋণী, পরের জন্মে আমরা আবার যেন এক হতে পারি। এরপরই সে মারা যায়। লেউ অনেক কান্না করে। এরপর দেখা যায় উনি টেম্পলে প্রার্থনা করছে, কারণ এখন তার যাওয়ার কোনো জায়গা নেই। তাদের চিন পরিবার শেষ হয়ে গেছে, মহারাজ বেঁচে নেই। তবে আমরা দেখতে পাই ওয়েন এখনো তাকে দূর থেকে ফলো করে। পরে লেউ তার ছেলেকে নিয়ে অ্যানসেটাল হলে আসে আর বলে, এখন সবকিছু ঠিক আছে, তোমার উপর থেকে সকল অপবাদ সরে গেছে। জি, তুমি চিন্তা করো না, আমি আমাদের ছেলেকে সকল শিক্ষা দিয়ে মানুষ করব, তাকে একজন যোগ্য রাজা বানাবো। এরপরে লেউ তাদের অনুগত 4 জন মন্ত্রীকে নতুন আইনগুলোকে কার্যকর করতে বলে। এরপর কয়েক বছর পরে সিন দেখানো হয়। জিংজো এখন বড় হয়ে গেছে, সে তার মায়ের হাত ধরে প্রাসাদের করিডোরে দাঁড়িয়ে আছে। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি আমার কাছে ভালোই লেগেছে, স্যাড এন্ডিং এর জন্য একটু মন খারাপ হয়েছিল। যাই হোক, তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।